আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কথা হয়তো বা স্পষ্ট শোনা যাচ্ছে এবং তোমরা হয়তো বা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। একটু কমেন্টে জানিয়ে দাও সাউন্ড ঠিক আছে কিনা এবং ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমাদের এইচএসসি 25 ব্যাচের একাডেমিক বায়োলজি সাইকেলের এসিএস এর বায়োলজির প্রথম ক্লাস এবং সব থেকে শেষে শুরু হচ্ছে যেই সাইকেলটি বায়োলজি সাইকেল তার প্রথম ক্লাস। সো প্রথম এই পেইড কোর্সের এই প্রথম ক্লাসটি আমরা পাশাপাশি পেইডের পাশাপাশি সবার জন্য ফ্রিতে উন্মুক্ত করে দিব প্রথম ক্লাসটি। ওকে, সো আমরা শুরু করতে যাচ্ছি কোষ ও এর গঠন চ্যাপ্টার থেকে। তোমাদের ক্লাস রুটিনের ব্যাপারে একটা বড় একটা আপডেট আছে, সেটা আমি তোমাদেরকে পোস্ট করে জানিয়ে দিব। কারণ আমি বলেছিলাম ফিজিক্সের সাথে মিলিয়ে তোমাদের ক্লাস রুটিন রাখা হবে। সো ফিজিক্স টাইম যদি অল্টার না হয় তাহলে বায়োলজির ক্লাস টাইমের মধ্যেও কোনো অল্টার হবে না ইনশাআল্লাহ। তো আমরা একাধারে ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গায় কিন্তু লাইভ করছি, ঠিক আছে? সো আমরা যে চ্যাপ্টার নিয়ে পড়ালেখা শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন। এবং আজকে আছি আমরা হচ্ছে লেকচার 1-এ, অর্থাৎ প্রথম লেকচার। কোষ ও এর গঠন লেকচার। আচ্ছা, তো আমরা ক্লাসের মধ্যে গল্প একটু কম করি, আমার ক্লাসের মধ্যে গল্প একটু কমই হয় এবং পাশাপাশি আমরা ক্লাসের মধ্যে পড়ার মধ্যে থাকার বেশি চেষ্টা করি, ঠিক আছে? এবং যেহেতু আজকে রাত 10টার সময় ফিজিক্স ব্যাচ আছে, আজকে রাত 10টার সময় যেহেতু ফিজিক্স ব্যাচ আছে, এই জন্যে আমরা আমাদের ক্লাসটাকে 10টার মধ্যেই শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে বলে রাখা ভালো আমাদের বায়োলজি ক্লাসগুলো কিন্তু অনেক লেন্দি হবে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা গল্প বেশি করব। আজকের ক্লাসে আমরা গল্প বেশি করব, পড়ার টপিকের মধ্যে একটু কমে যাব। তোমরা কি সাউন্ড কি ঠিক মতো শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো, অনেকে বলছো সাউন্ডের সমস্যা করছে। সাউন্ড কি ঠিক আছে? ওকে, তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ ও এর গঠন, যেটা কিনা আমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার। আমরা উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই ফলো করছি। আমরা কার বই ফলো করছি? উদ্ভিদ বিজ্ঞানের জন্য আমরা আবুল হাসান স্যারের বোটানি বইটা ফলো করছি। আবুল হাসান স্যারের বায়োলজি বায়োলজি ফার্স্ট পেপার যে বইটা আছে সেটাকে ফলো করছি। এবং বায়োলজি ফার্স্ট পেপার মানে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, ঠিক আছে? এখানে সেই বইয়ের একটা অংশ এখানে রাখা আছে, সেখানে যখন আমার বই প্রয়োজন পড়বে আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দেখিয়ে বলবো। আচ্ছা আসো তাহলে, যেটা নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে কোষ। যাকে নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে কোষ। এই কোষ নামটা তোমরা কোন কোন সাল থেকে বা কোন কোন শ্রেণী থেকে এই কোষ নামটা বা সেল নামটা তোমরা জানো? তোমরা যদি এই প্রশ্নটা করি তাহলে তোমরা এটা উত্তর দিবা, ভাইয়া কোষ নামটা সেই বাচ্চা কাল থেকে আমরা শুনে আসছি, বাচ্চা কাল থেকে শুনে আসি সেল নামটা। দিস নেম সেল ইজ নোন টু আস ফ্রম ক্লাস 6 থেকে আমরা এটা জানি, রাইট? আচ্ছা, তো ক্লাস 6 থেকে যে তোমরা কোষকে জানো বা সেলকে জানো, এটা নিয়ে তোমাদের আলোচনা ডিসকাশন এখন তোমরা কলেজে পড়ো, এখনো থাকবে, ভবিষ্যতে তোমরা যখন ভার্সিটিতে উঠবা, মেডিকেল উঠবা, তখনও থাকবে। ওকে, আচ্ছা, কারণ এই কোষই হচ্ছে বায়োলজির মেইন। বায়োলজি যা কিছু আছে সবই কোষ কেন্দ্রিক, সবই কি কেন্দ্রিক? কোষ কেন্দ্রিক। আচ্ছা, তো এই সেলটাকে সবার প্রথমে কে দেখছে? সেলটাকে সবার প্রথমে কে দেখছে? এরকম যদি প্রশ্ন করা হয় তাইলে তার উত্তরটা কোথায় লুকায় আছে তোমরা কি বলতে পারবা? তার উত্তরটা কোথায় লুকায় আছে? এই কোষটাকে সবার প্রথমে কে দেখছে? আচ্ছা, উত্তরটা লুকায় আছে, তোমরা সবাই একসাথে আনসার করতেছো, উত্তরটা আছে হচ্ছে রবার্ট হুকের কাছে। এখন তোমরা এটা কেন বলছো? তোমরা বলছো এই কারণে, কারণ তোমরা বইয়ের মধ্যে পড়ছো যে রবার্ট হুক সবার প্রথমে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে সবার প্রথমে এই কোষটাকে পর্যবেক্ষণ করেন। আসলেই কি তাই? আসলেই কি তাই? বলো, আসলেই কি তাই? না, আসলে তাই না। তিনি সবার প্রথমে এটাকে একটা ব্যাখ্যা দিতে পারছেন। বাট আমরা যদি ডিটেইলে ঢুকার চেষ্টা করি তাহলে আমাদের কোথায় যেতে হবে যেন আনসারে? আমাদের কোথায় যেতে হবে এটা আনসার পেতে গেলে? কেউ কি বলতে পারবা? দেখো, বহুত আগে থেকে যেই যন্ত্রটা মানুষ জানছে বা যে যন্ত্রটা মানুষ গবেষণা করছে সেটা কোন যন্ত্র জানো? দেখো, এটা কি? এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটার নাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। দেখো কত ম্যাগনিফিকেশন করতেছে। দেখো রবার্ট হুকের নামটাই, দেখো কত ম্যাগনিফিকেশন করতেছে। তাহলে দিস দিস মেশিন দিস মেশিন এই মেশিনটার নাম কি? ম্যাগনিফাইং গ্লাস। তো এই ম্যাগনিফাইং গ্লাসের যে গ্লাসটা, এটাকে বলা হয় আতসী কাঁচ। এটাকে কি বলা হয়? আতসী কাঁচ। যেমন দেখো যে এটা আতসী কাঁচ, এটা পাওয়ার আরো বেশি। এগুলো হচ্ছে আতসী কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস। তো ম্যাগনিফাইং গ্লাস বহু আগে
বহু আগে এই ম্যাগনিফাইং গ্লাসটা কি হয়েছে, ইনভেন্ট হয়েছে, এবং এটা নিয়ে মানুষ গবেষণা করছে, এটা নিয়ে মানুষ কি করছে, গবেষণা করছে। ওকে, তো তার মানে কি অনেক আগেই কেউ ম্যাগনিফাইং গ্লাস দেখছে, সেখানে কোষও দেখছে, বাট সে আইডেন্টিফাই করতে পারে নাই, সে চিহ্নিত করতে পারে নাই। বাট যে ব্যক্তি সবার আগে চিহ্নিত করে কোষ নামটা বলছে সে কে জানো, নানাদার দেন রবার্ট হুক। সালটা হচ্ছে 1665। সালটা কি 1665। ফেসবুক গ্রুপে ক্লাস চলতেছে, হ্যাঁ চলতেছে। ওয়েব অ্যাপ স্টুডেন্ট আমার কথা কি বুঝতে পারতেছো? ক্লিয়ার? একটু রেসপন্স করো বাবারা, হ্যাঁ একটু রেসপন্স করো। ওকে, তাহলে সেই যন্ত্রটা যেটার মাধ্যমে এই ম্যাগনিফাইং গ্লাসের থেকে আপগ্রেডেশন হয়েছে, যেই যন্ত্রের মাধ্যমে রবার্ট হুক বুঝতে পারছে, সেই যন্ত্রটা কি জানো? কেউ কি বলতে পারবা? ম্যাগনিফাইং গ্লাসে অনেকেই দেখছে, অনেকেই দেখছে, বাট যেই যন্ত্রটা দিয়ে সবার আগে পসিবল হয়েছে সেই যন্ত্রটা হচ্ছে নান আদার দেন কি, বলো তোমরা কি দেখতে পারতেছো? তোমরা কি দেখতে পারতেছো বলো? তোমরা যে জিনিসটাকে দেখতে পারতেছো সেই জিনিসটা হচ্ছে একটা মাইক্রোস্কোপ। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে মাইক্রোস্কোপ। এই যে মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপে সবার প্রথমে দেখা পসিবল হয়েছে, এই সেই মাইক্রোস্কোপ যেটা তোমরা দেখতে পারতেছো। ওকে, আমি যদি মাইক্রোস্কোপের পাশে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে আমার হাত, আমি মাইক্রোস্কোপের পাশে অনেক কিছু রাখছি, একটা পেঁয়াজও রাখছি, দেখতে পাচ্ছ এটা পেঁয়াজ, একটা পেঁয়াজও রাখা হয়েছে। পেঁয়াজটাকে রাখা হয়েছে এই কারণেই তোমাদের মাইক্রোস্কোপে আমি কিছু এক্সপেরিমেন্ট করে দেখাবো আজকে। পেঁয়াজের কোষ দিয়ে আজকে কিছু এক্সপেরিমেন্ট করে দেখাবো, পেঁয়াজের কোষ তোমাদেরকে দেখাবো। তো এই মাইক্রোস্কোপ এবং এর থ্রুতেই সবার প্রথমে কোষটাকে কি করা গেছে, ক্লিয়ারলি দেখা গেছে। তো সেখানে আমরা পরে যাব, মাইক্রোস্কোপে আমরা পরে যাব, বাট মেন কথা হচ্ছে কি মাইক্রোস্কোপ। ওকে, অনুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, তাহলে এখন চলো আমরা চলে যাই আবার মেন জায়গায়। তাহলে আমরা কার নাম দেখলাম, আমরা যার নামটা জানলাম, কোষের সম্পর্কে। কোষ নিয়ে কথা বলতে গেলে যার নামটা সবার আমাদের আগে আনতে হবে তার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক। এবং সালটা কত? 1665। সালটা হচ্ছে কত? 1665 সাল। তাহলে রবার্ট হুক কে ছিলেন আসলে? উনি আসলে কে? উনার আসল পরিচয়টা যদি আমি জানতে চাই, উনি আসলে কে ছিলেন? উনি ছিলেন একজন গবেষক এবং পাশাপাশি উনি ছিলেন একজন পেইন্টার। পেইন্টার মানে বুঝো? পেইন্টার কি? পেইন্টার যিনি পেইন্টিং করেন। রবার্ট হুক ভালো পেইন্টিং করতে পারতেন এবং তিনি একজন গবেষক ছিলেন। তিনি যে বায়োলজিস্ট ছিলেন এরকম কিন্তু কোনো জায়গায় লেখা নাই। তিনি যে একজন বায়োলজিস্ট ছিলেন এরকম কিন্তু কোনো জায়গায় লেখা নাই, বাট এরকম লেখা ছিল তিনি ছিলেন হচ্ছে একজন পেইন্টার এবং একজন গবেষক, রিসার্চ, অনেক কিছু নিয়ে তিনি রিসার্চ করতেন। তো বাংলা পুরো পৃথিবীর মধ্যে ওই সময় তো লন্ডন বা যেটাকে আমরা ইউকে বলি, ওই দেশের তো অনেক ডিমান্ড ছিল। সেই ইউকেতে একটা সোসাইটি ছিল, যেই সোসাইটির নাম হচ্ছে দ্য প্রিমিয়াম সোসাইটি অফ, না, দ্য রয়্যাল সোসাইটি। দ্য রয়্যাল সোসাইটি, দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন। কি নাম ছিল? দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন। তাহলে আমি নামটা লিখে দেখি, রবার্ট হুক। রবার্ট হুকের নামের পাশে লিখতে হবে রয়্যাল সোসাইটি অফ লন্ডন। তো তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কি ছিলেন? রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কি ছিলেন তিনি? আচ্ছা, রয়্যাল সোসাইটি অফ লন্ডনে ওই সময়ে পৃথিবী জুড়ে যারা যেখানে যে জিনিস আবিষ্কার করছে সবকিছুর একটা সামারি ওইখানে থাকতো বা ওইখানে জমা থাকতো, বা কেউ যদি কোনো কিছু আবিষ্কার করে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের মধ্যে চিঠি পাঠায় সেইখানে সায়েন্টিস্টদের কাছে জানাতেন। কারণ এটা ছিল একটা জায়গা, যেই জায়গার থতে সবাই জানতে পারতো যে পৃথিবীর কোথায় কি হচ্ছে, সায়েন্সে কোথায় কি হচ্ছে। আচ্ছা, বলে রাখা ভালো, একটা ফেসবুক গ্রুপ আছে, তোমার সেটা নাম জানো, বায়ো মিশন। আজকের ক্লাসের নোট এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই বায়ো মিশন গ্রুপে ক্লাস শেষে জানাই দিবা। ওকে, তো রয়্যাল সোসাইটি অফ লন্ডনে পাঠানো হইতো। তো তিনি রবার্ট হুক রয়্যাল সোসাইটি অফ লন্ডনের মেম্বার ছিলেন। মেম্বার হওয়ার পরে বেশ কয়েকদিন যাওয়ার পরে উনাকে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কিউরেটর বানানো হইলো। কি বানানো হইলো? কিউরেটর। এখন তোমরা কি জানো কিউরেটর মানে কি? এই কিউরেটর শব্দের অর্থ কি তোমরা জানো? তোমাদের বাংলা বইয়ের মধ্যে একটা প্রবন্ধ আছে, যে প্রবন্ধ নাম হচ্ছে মহাজাগতিক কিউরেটর। নাম কি? মহাজাগতিক কিউরেটর। তো এই কিউরেটরের কাজ কি? কিউরেটরের কাজ হচ্ছে একটা মিউজিয়ামে
যা কিছু জিনিস আছে সব কিছু রক্ষণাবেক্ষণ করা এবং সব কিছুর নিয়ন্ত্রণ করা। অনেকে বলছে গার্ড, কিউরের মানে গার্ড না, উনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন, সবকিছু রক্ষণাবেক্ষণ করতেন। কে? রবার্ট হুক। তবে হ্যাঁ, প্রথমে না, রবার্ট হুক প্রথমে রয়্যাল সোসাইটির মেম্বার ছিলেন, তারপর তাকে কিউরেটর হিসেবে দায়িত্ব দেওয়া হলো। সালটা ছিল 1665। সালটা ছিল কত? 1665। ভাই একটু স্লোলি বলেন। স্লোলি মানে আচ্ছা আচ্ছা, স্লোলি বলতেছি। তাহলে উনি কিউরেটর হিসেবে দায়িত্ব পাইলেন এবং কিউরেটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরে তিনি ভাবলেন, ওয়াও, আমি তো অনেক বড় একটা দায়িত্ব পেয়ে গেছি, আমি কি কিউরেটর, আমার সব যন্ত্রপাতি আমার কাছে, সুতরাং পরবর্তী যে মিটিং হবে, মিটিং মানে কি সভা, সভা মিটিং হয় না, যে সবাই মিলে একটা মিটিং এ বসে, বাৎসরিক সভা হয়, মাসিক সভা হয়, সাপ্তাহিক সভা হয়, তো এরকম একটা পরবর্তী সভার একটা ডেট আসছে, পরবর্তী মিটিং যেখানে সবাই আসবে, সেখানে আমি সবাইকে এমন একটা কিছু দেব, দেখাবো, যেটা দেখানোর পর সবাই কি হবে, তাক লেগে যাবে, সবাই কি হবে, তাকিয়ে থাকবে, ওয়াও কি আবিষ্কার করে ফেলছো তুমি। হ্যাঁ, তো এই নিয়ে তিনি কাজে লেগে গেলেন, আমাকে কিছু একটা আবিষ্কার করতে হবে যেটা দেখে আমি সবাইকে তাক লাগাই দিব। অনেকে তো অনেক কিছু তাক লাগাই দেয়, কেউ বুয়েটে চান্স পায় তাক লাগায়, কেউ নরওয়ে চান্স পায় তাক লাগায়। সো রবার্ট হুক করলেন কি, মাইক্রোস্কোপ নিলেন, মাইক্রোস্কোপ। ঠিক আছে, মাইক্রোস্কোপ নিলেন, যেহেতু যেহেতু উনার কাছে কি আছে, মাইক্রোস্কোপ আছে, তো উনার তো আবিষ্কার করা খুব সহজ, কারণ রয়্যাল সোসাইটি অফ লন্ডনে তো মাইক্রোস্কোপ অ্যাভেলেবেল। তো উনি মাইক্রোস্কোপ নিয়ে দেখা শুরু করলেন, দেখা শুরু করলেন, কিছু একটা আমাকে আবিষ্কার করতে হবে, কিছু একটা আমাকে আবিষ্কার করতে হবে। তো সেই আবিষ্কার করার ইচ্ছায়, সেই আবিষ্কার করার তীব্র ইচ্ছায় আমাদের হুক সাহেব, কোন হুক? রবার্ট হুক। রবার্ট হুক তিনি কি করলেন, তিনি হচ্ছেন, তিনি কর্ক নিলেন। তিনি কি নিলেন? কর্ক। আমি তোমাদেরকে কর্কটাকে দেখাচ্ছি, কর্ক জিনিসটা কি সেই কর্কটাকে তোমাদের দেখাচ্ছি, কর্ক অফ বটল। দেখো ওই সময় দেশের মধ্যে মানে বুঝোই তো, অ্যালকোহল তো পান করে, ওরা ওরা তো অ্যালকোহল পান করে। সো ভাবলো একটা বোতল নিলে উনি, বোতলের মাথায় কর্ক ছিল, বোতলের মাথায় কর্ক, কর্ক বোঝো, কর্ক বা ছিপি। এই দেখো বোতল, এই যে কাচের বোতল, এই দেখো কাচের বোতল, এই যে কাচের বোতল। তো কাচের বোতলের মাথার মধ্যে যে কর্ক থাকে না, কর্ক বা ছিপি, কাচের বোতলের মাথায় কি থাকে, আমার কথা বুঝতেছো? কাচের বোতলের মাথায় থাকে কর্ক বা ছিপি। তো এই যে কর্ক বা ছিপি মাথার যেটা, এইটা বেসিক্যালি কাঠ দিয়ে তৈরি হয়। এটা বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়। আমি খাতায় যা লিখবো, আমি বোর্ডে যা লিখবো তাই নোট করো, সব নোট করার প্রয়োজন নাই। কি বলছি বুঝছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কর্ক। তো এই কর্ক কি দিয়ে তৈরি হয়? এই কর্ক, এই যে যে কর্ক আমরা পড়তেছি, এই কর্কটা কি দিয়ে তৈরি হয় তোমরা বলতে পারবা? এর কর্কটা কি দিয়ে তৈরি হয়? এই কর্ক তৈরি হয় গাছের একটা বিশেষ কাঠ দিয়ে, যেটার নাম হচ্ছে কর্ক সেল। যেটার নাম কি? কর্ক সেল, CORKCELL, কর্ক সেল। কর্ক সেল জিনিসটা কি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আচ্ছা, এই যে যে গাছটা, এখানে দেখো বড় একটা গাছ আমি এখানে দেখতে পারতেছি, এই যে, এই দেখো বড় একটা গাছ, এটা তোমাদের আমি ছবিটা বের করে দেখাই। এই দেখো, এই দেখো গাছ, দেখতে পারতেছো গাছ? তো গাছের উপরে যে বাকল থাকে, এই যে বাকল, এগুলো কি বাকল বুঝো তো? বাকল বা বার্ক, বার্ক বোঝো? বার্ক, বার্ক, এই যে বার্ক। বাবারা আমি বোর্ডে যা লিখবো তা নোট করো, সব নোট করার দরকার নাই, ঠিক আছে? কেউ যদি পারো করো, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে বার্ক। বার্ক মানে হচ্ছে বাইরের যে বাকল। তো বাকল একটু তুলে ফেলার পরে, বাকলটা একটু তুলে ফেলার পরে আমি কি পাবো? এই যে নিচের যে জায়গাটা পাচ্ছি না, এই যে নিচের যে জায়গা, বাকলি একটু তোলার পরে যে যে কোষগুলা, এই যে অংশটা, বাকলিরই একটা অংশ, এগুলা হচ্ছে কর্ক, কর্ক কোষ। কর্ক কোষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি দেখো, আমি যদি কাঠের সিপি, দেখো আমি যদি বোতলের সিপি, এই যে সিপিগুলা, এই যে সিপিগুলা, এই যে সিপিগুলা, এই সিপিগুলা আমি যদি ইয়ে দিয়ে বানাই, কাঠ দিয়ে বানাই, এই যে সিপিগুলো যদি আমি কাঠ দিয়ে বানাই, ডাইরেক্ট কাঠ দিয়ে বানাই, তাইলে গ্লাস ফেটে যাবে। আমি যখন সিপিটা খুলতে যাব গ্লাস ফেটে যাবে, কারণ ছিপিটা কাঠের সাথে পুরোপুরি আটকে যায়, ফেটে যাবে। কিন্তু আমি যদি কর্ক সেল নিয়ে বানাই, এই যে এই অংশগুলা দিয়ে, ঠিক আছে, ওইগুলা দিয়ে যদি বানাই, ওইগুলা দিয়ে যদি বানাই, এই যে ফেটে গেছে না, যেটা বেরোচ্ছে, এই যে বার্ক, এইগুলো দিয়ে যদি আমি বানাই, তাহলে যেটা হবে, এই যে দেখো, এই দেখো, এই যে এইগুলা, এই যে অংশগুলা বাকল, বাকলেরই অংশ, কিন্তু এগুলোকে প্রসেস করে বানানো হয়। তাহলে এইগুলা এতটাই নরম, এইগুলা
এতটাই নরম যে কি হবে না, কাঁচ ভাঙবে না। এগুলো অনেক নরম প্রকৃতির হয়, নরম কিন্তু আবার এয়ারটাইট। এয়ারটাইট মানে বুঝো বাতাস যাতে ঢুকতে না পারে। তোমাদের ফিজিক্স সহ বুঝাই দিচ্ছি। বায়োলজি কেন দা প্রিমিয়াম সাবজেক্ট, কারণ বায়োলজির মধ্যে তুমি সবকিছু পাবা চাইলে, ম্যাথ বাদে। বায়োলজির সাথে ম্যাথের সম্পর্ক অনেক দূরত্ব, দা কুমড়া সম্পর্ক, বুঝছো? বায়োলজি একদিকে, ম্যাথ আরেক দিকে, বুঝছো? আর কেমিস্ট্রি তো বায়োলজির মধ্যে হরভাষা পাবা। আমি তো বলি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ হচ্ছে বায়োলজির ছোট ভাই, ঠিক আছে? ফিজিক্সও পাবা। তো দেখো এই যে এই অংশটা দিয়ে যদি আমি কর্ক বানাই, তাহলে যেটা হবে আমি ইজিলি খুলতে পারবো সিপিটা, সিপিটা ভাঙবে না, ঠিক আছে? সিপিটা কি হবে না, ভাঙবে না। এখন যেই বুদ্ধি সেই কাজ, যেই বুদ্ধি সেই কাজ। তো রবার্ট হুক কি করলেন, রবার্ট হুক কর্ক নিলেন, কর্ক। তিনি কি করলেন, কর্ক নিলেন, এরকম কর্ক, এরকম কর্ক নিলেন, কর্ক। তো কর্ক নিয়ে সেই কর্কটাকে ছিললেন, ছিলে মাইক্রোস্কোপে নিলেন। কোথায় নিলেন, মাইক্রোস্কোপের নিচে নিলেন। এটাকে নিয়ে কোথায় রাখলেন, এটাকে নিয়ে তিনি মাইক্রোস্কোপের নিচে নিয়ে রাখলেন, মাইক্রোস্কোপের নিচে, মাইক্রোস্কোপ। এটার নিচে নিয়ে রাখার পরে উনি কি পাইলেন, কি পাইলেন? উনি দেখলেন মাইক্রোস্কোপের ভেতরে, মাইক্রোস্কোপের চোখ রাখার পরে উনি খেয়াল করে দেখলেন, যেটা কিনা আজ থেকে আগেও হয়তো অনেকেও দেখছে, বাট সেভাবে করে চেক করতে পারে না বা সেভাবে করে উপলব্ধি করতে পারে নাই। তিনি খেয়াল করে দেখলেন ভেতরে ছোট 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 কোষের অংশ, এবং এগুলো মৃত কোষ, এগুলো মৃত কোষ, এরকম ছোট ছোট খুপড়ি খুপড়ি হওয়া, এরকম খুপড়ি খুপড়ি হওয়া, খুপড়ি খুপড়ি এরকম ছোট ছোট কোষ, এবং এগুলো মৃত কোষ। মৃত কোষ কেন বলছি, কারণ উনি শুধুমাত্র কোষ প্রাচীর দেখতে পারছে, আর কিছু দেখতে পারে নাই। উনি শুধুমাত্র কি দেখতে পারছে, কোষ প্রাচীর, মাঝখানে ধরে জায়গাটা ফাঁকা, মাঝখানে ধরে এতটুকু জায়গা ফাঁকা, কোষগুলো ধরে মারা গেছে, এরকম এরকম খুপড়ি 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 জিনিস দেখছেন মাইক্রোস্কোপের নিচে দেওয়ার পরে। কে, রবার্ট হুক। খুপড়ি খুপড়ি। তো এই যে খুপড়ি খুপড়ি দেখছেন, তখন পর্যন্ত সেল শব্দটা তো কেউ পায় নাই, সেল শব্দটা তো কেউ দেখতে পারে নাই, সেল শব্দটা তো কেউই বুঝতে পারে নাই। দেখছে হয়তো বা আগে অনেকে, দেখছে হয়তো বা আগে অনেকে, বাট কেউই বুঝে নাই এটা কি ছিল। তিনি খেয়াল করেন খুপড়ি খুপড়ি। এখন খুপড়ি খুপড়ি খেয়াল করার পরে উনার মাথার মধ্যে কি আসলো, উনার মাথার মধ্যে আসলো যে, উনার মাথার মধ্যে কি আসলো, উনার মাথার মধ্যে এরকম কয়টা জিনিস আসলো। দেখো কি কি আসলো উনার মাথার মধ্যে। উনার মাথার মধ্যে আসলো সেলস অফ প্রিজন, সেলস অফ প্রিজন, প্রিজন সেল। প্রিজন সেল মানে কি, এই যে উনার মাথার মধ্যে এরকম আসলো। দেখো এগুলো কি বলো তো, এগুলো কি বলো, এই যে এগুলো কি, যে ছবিটা সেটা কি বলতে পারবা, এটা কি? এটা হচ্ছে একটা জেলখানা, এটা জেলখানা, দেখো জেলখানা, জেলখানা, এটা জেলখানা। জেলখানার মধ্যে যাদেরকে রাখে, জেলখানার মধ্যে যাদেরকে রাখে এরকম ছোট ছোট খুপড়ি 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 ঘর থাকে, তাই সেটার মধ্যে তাদের থাকতে হয়। ছোট ছোট দেখো ছোট ছোট খুপড়ির মধ্যে থাকতে হয়। উপর থেকে দেখলে খুপড়ি 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 এরকম দেখা যায়, ঠিক আছে? এরকম দেখা যায়। তো উনার প্রথমে মাথায় এরকম আসলো যে খুপড়ি খুপড়ি, যেহেতু প্রিজনার সেল মাথায় আসলো প্রথমে উনার মাথায়, ঠিক আছে? উনার মাথায় প্রথমে কি আসলো, প্রিজনার সেল, ঠিক আছে? উনার মাথায় কি আইডিয়া আসলো, উনার মাথায় আইডিয়া আসলো, এরকম আইডিয়া আসলো, এটা হচ্ছে আইডিয়ার সাইন। উনার মাথায় আইডিয়া আসলো, এক নাম্বার হইতে পারে প্রিজনার সেলস, যেখানে আটকায় রাখা হয়। আচ্ছা, উনার মাথায় আরেকটা জিনিস আসলো, উনার মাথায় আরেকটা জিনিস আসলো, সেটা কি? উনার মাথায় আরেকটা জিনিস আসলো এরকম। এটা কি বলতো? এটা হচ্ছে মৌমাছির চাক, মৌমাছির চাক। তো উনার মাথায় আসলো যে হানিবির, হানিবির ঘর, ঠিক আছে? হানিবির ঘর বা মৌমাছির চাক। তো এটাকে আমরা বলতে পারি সেলস অফ হানিবি, সেলস অফ হানিবি, এরকম উনার মাথায় আসলো। 3 নম্বরের মাথায় উনার মাথায় আরেকটা জিনিস আসলো, হিমালয় পর্বতের দিকে, হিমালয় পর্বতের দিকে অনেক মানুষ ধ্যান করে, জানো তো? মুনি ঋষিরা ধ্যান করে, তো তারাও কিন্তু খুপড়ি 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 বানায় বানায় তার মধ্যে ধ্যান করে, ঠিক আছে? তাহলে সেলস অফ হিমালয়া, সেলস অফ, সেলস অফ হিমালয়া। এখন কোনটা যে তার মাথায় খেলছে এটা আজ পর্যন্ত জানা যায় নাই, এটা আজ পর্যন্ত জানা যায় নাই যে কোনটা তার মাথায় খেলছে। মানুষের ধারণা করে মধ্যে কোনো একটা,
বাট মোদ্দা কথা কি ছিল, মেইন মেইন মেসেজটা কি ছিল, মেইন মেসেজটা কি ছিল, মেইন মেসেজটা ছিল হচ্ছে সেল। এগুলো ছিল হচ্ছে সেল। তাহলে এরই মাধ্যমে রবার্ট হুক যেই নামটা সবার আগে নিয়ে আসলেন সেই নামটা হচ্ছে সেল। তাহলে সেল শব্দের সবার আগে প্রবর্তক কে? সবার আগে প্রবর্তক হচ্ছে সেল শব্দের প্রবর্তক কে ছিলেন? নানা দেন রবার্ট হুক। এবং এই জন্যই উনাকে রবার্ট হুক সবার প্রথমে যেহেতু কোষ শব্দটা প্রত্যাবর্তন করেন, এবং তিনি ছিলেন কি রয়্যাল সোসাইটি অফ মেম্বার, রয়্যাল সোসাইটি অফ লন্ডন, এত বড় একটা জায়গার উনি ছিলেন মানে রক্ষণাবেক্ষণকারী সর্বসর্বা। এই জন্যে এই যে রবার্ট হুক, এই রবার্ট হুককে কি বলা হয়েছে? কোষবিদ্যার জনক বলা হয়েছে। তাহলে তিনি হচ্ছেন কোষবিদ্যার জনক। তাহলে তিনি সবার প্রথমে কোষটা গিয়ে করছেন, এই জন্য তিনি হচ্ছেন ফাদার অফ সাইটোলজি, ফাদার অফ সাইটোলজি। সাইটো মানে কোষ আর লজি মানে বিদ্যা, তাহলে সাইটোলজি মানে কোষ বিদ্যা। তাহলে কোষ বিদ্যার জনক কে? এমসিকিউ তে আসতে পারে, বলো কোষ বিদ্যার জনক কে? কুইকলি বলো, হু ইজ দ্য ফাদার অফ সাইটোলজি? কোষ বিদ্যার জনক হচ্ছে নানা দেন আমাদের রবার্ট হুক। কোষ বিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, এবং তিনি সবার প্রথমে কোষটা পর্যবেক্ষণ করছেন। সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, তিনি যেই কোষটা পর্যবেক্ষণ করছেন সেই কোষটা কি মানে জীবিত কোষ ছিল না মৃত কোষ ছিল? বলো, তিনি যে কোষটা সবার প্রথমে পর্যবেক্ষণ করছেন সেটা জীবিত কোষ ছিল না মৃত কোষ ছিল? মৃত কোষ ছিল। এবং তিনি শুধুমাত্র কোষের প্রাচীরটুকুই দেখতে পারছেন, এর থেকে বেশি কিছু দেখতে পারেন নাই। কিন্তু তিনি প্রথমত রয়্যাল সোসাইটি অফ মেম্বার, রয়্যাল সোসাইটি অফ লন্ডনের মেম্বার, এবং অনেক বড় একজন ব্যক্তি, সবার প্রথমে কোষ দেখছেন, এই জন্য উনাকেই দাম দেওয়া হয়েছে বেশি। পাশাপাশি উনি আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন। তিনি মাইক্রোস্কোপে অনেক কিছু দেখার চেষ্টা করছেন, অনেক কিছু মাইক্রোস্কোপে তিনি দেখার চেষ্টা করছেন। সবগুলাকে তিনি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন। তিনি যা যা দেখছেন সবকিছুকে তিনি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন। তোমরা সবাই হয়তো বা সেই বইটার নাম জানো, সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এই নামটা ভোলা যাবে না, এই নামটা বোর্ড পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকবার আসছে। মাইক্রোগ্রাফিয়া বই লিখেন তিনি, কে? রবার্ট হুক। এবং সেখানে তিনি লিপিবদ্ধ করে গেছেন, সবকিছু লিপিবদ্ধ করে গেছেন। এখন তোমরা কি এই মাইক্রোগ্রাফিয়া বইটা দেখতে চাও? বলো, তোমরা কি মাইক্রোগ্রাফিয়া বইটা দেখতে চাও? অনলাইনে পড়ার মজা তো এরকম, সবকিছু দেখানো যায়, ঠিক আছে? আর যেহেতু তোমরা দা প্রিমিয়াম সাবজেক্টটা পড়তেছো এসিএস এর হাসনাত শুক্র ভাইয়ের কাছে, সুতরাং এখানে তো অবশ্যই প্রিমিয়ামনেস থাকতে হবে, তাই না? এখানে তো অবশ্যই প্রিমিয়ামনেস থাকতে হবে। বায়োলজি মুখস্থের সাবজেক্ট, আমি কি এখন পর্যন্ত তোমাদের কিছু মুখস্থ করাইছি? এমনি মনে মুখস্থ হয়ে যাচ্ছে না? এমনি বোঝা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এমনি মাথায় ঢুকে যাচ্ছে না? ইয়েস, এটাই হচ্ছে শুভ্র স্যারের বৈশিষ্ট্য। ধৈর্য ধরতে হবে। আমরা স্লো আগাচ্ছি না ফাস্ট আগাচ্ছি এইসব দিকে তাকানো যাবে না। তোমাদের শুভ্র স্যার 24 ব্যাচকে 6 মাসে 10 চ্যাপ্টার শেষ করে দিছে, 8 মাসে ফুল সিলেবাস শেষ করে দিবে, শর্ট সিলেবাস। এটা অনলাইনে অন্য কেউ করতে পারে নাই। সো আমি ফাস্ট আগাই, স্লো আগাই, পোক করা যাবে না ভাই, অনেক স্লো ভাই, অনেক ফাস্ট। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে আমাকে পড়াইতে দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা যেহেতু সবাই দেখতে চাচ্ছ মাইক্রোগ্রাফিয়াটা দেখতে চাচ্ছ, তাহলে চলো তোমাদেরকে মাইক্রোগ্রাফিয়াটা দেখাই। এই সবাই প্রস্তুত তো? সবাই প্রস্তুত তো মাইক্রোগ্রাফিয়া দেখার জন্য? সবাই কি প্রস্তুত মাইক্রোগ্রাফিয়া দেখার জন্য? তাহলে আমি দেখাবো, চলো দেখাই মাইক্রোগ্রাফিয়া রবার্ট হুক। এবং এটা তোমাদেরকে আমি পিডিএফ এ দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো দা প্রজেক্ট, আচ্ছা এটা তো না, এই হচ্ছে মাইক্রোগ্রাফিয়া বইয়ের চিত্র। আমি তোমাদেরকে একটু দেখাই। বাই দ্য কাউন্সিল অফ দ্য রয়্যাল সোসাইটি অফ দ্য লন্ডন ফর ইমপ্রুভিং অফ ন্যাচারাল নলেজ, ঠিক আছে? The book is written by Robert Hooke, fellow of this society, micrography or some physiological description নিয়ে আসা থাকে, এগুলো দরকার নেই আমাদের। আমি যেটা দেখাতে চাইতেছিলাম মাইক্রোগ্রাফিয়া, তিনি এই বইটাকে রয়্যাল সোসাইটিতে উৎসর্গ করে গেছেন, রয়্যাল সোসাইটির কাছে। এবং তিনি কি করে গেছেন?
চয়ন দাস পরীক্ষায় কি আসবে এগুলা পড়ান। তুমি আজকে লিভ নিও। চয়ন দাস, রাব্বি নামটা একটু নোট করে রাখো তো, চয়ন দাস নামের একটা ছেলে, ওর নাম্বারটা বের করে ফোন দিবা। ফোন দিয়ে বলবা যে ও বলছে ভাইয়া পরীক্ষায় কি আসবে এগুলা পড়াইতে। তো ওকে ফোন দিয়ে ওর গার্ডেনকে বলবা শুভ্র স্যার পরীক্ষায় কি আসবে এগুলা শুধু পড়ায় না, সবই পড়ায়, ঠিক আছে? এবং বলবা চয়ন দাস যেন আমার পরবর্তী কোনো সাইকেলে ভর্তি না হয়, ঠিক আছে? সবাই মেসেজ পেয়ে গেছো? পরীক্ষায় কি আসবে এটুকু পড়ার জন্য শুভ্র স্যারের কাছে আসার দরকার নাই। অনেক এক্স ওয়াই জেড লোক আছে, অনেক এক্স ওয়াই জেড, তারা অনেক ভালো পড়ান, তাদের কাছে যাও। শুভ্র স্যারের কাছে আসার দরকার নেই। শুভ্র স্যারের কাছে আসো যেহেতু তোমাকে সব পড়তে হবে, সব পড়তে হবে। আজকে প্রথম দিন একটা কথা বলে দিলাম, দ্বিতীয়বার যে কমেন্ট করবে রাব্বি বুঝছো তো কি করতে হবে, নাম বের করবা, বের করে ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে সে যত কোনো সাইকেলে আমার ভর্তি না হয়। কারণ এইসব এ প্লাস পোস্ট আমার দরকার আছে বলো? দরকার নাই তো কোনো, রাইট? বুঝছো? ওকে। তো উনি এটা করে গেছেন এবং উনি বইটা ডেডিকেট করে গেছেন টু দ্য কিং, কিং অফ লন্ডন। উনি কিংকে ডেডিকেট করে গেছেন। ভাইয়া মাঝে মাঝে সাউন্ডে প্রবলেম হয়, এটা আমি দেখতেছি, এটা অনেকেরই হচ্ছে, আমি ঠিক করার চেষ্টা করব। ওকে, তো তিনি কিংকে এটা ডেডিকেট করে গেছেন এবং রয়্যাল সোসাইটিতে এটা রাখা আছে এখনো পর্যন্ত বইটা। তো বইটার অনেক কিছু লেখা আছে, বইয়ের মধ্যে লেখা অনেক কিছু আছে, বাট আমরা সেই বিখ্যাত 124 নম্বর পৃষ্ঠায় যেতে যাচ্ছি। আচ্ছা, তিনি মাইক্রোস্কোপের একটা বর্ণনা দিচ্ছেন, দেখো তিনি কি টাইপের মাইক্রোস্কোপ ব্যবহার করছেন, দেখো ওনার মাইক্রোস্কোপ কেমন ছিল সেটাও তিনি এঁকে গেছেন। বলছিলাম না তিনি একজন পেইন্টার ছিলেন, তিনি যে একজন পেইন্টার ছিলেন সেটা বর্ণনা হচ্ছে এটা। দেখছো উনি এরকম মাইক্রোস্কোপ ব্যবহার করছে, তাহলে এই মাইক্রোস্কোপের সাথে আমার এই মাইক্রোস্কোপে কোনো মিল আছে? হ্যাঁ আছে? নাই, ঠিক আছে? তো তুমি উনার মাইক্রোস্কোপটা এরকম ছিল, উনার মাইক্রোস্কোপটা এরকম টাইপের ছিল। দেখো এই জিনিসগুলা আমি তোমাদের শিওর বলে দিতে পারলাম, ঠিক আছে? শিওর বলে দিতে পারলাম যে এই জিনিসগুলো তোমাদের হয়তো অন্য কেউ দেখাবে না, ঠিক আছে? মুখস্থের পড়া পড়লে এই বায়োলজি শেষ করতে 3 মাস লাগবে আমার মুখস্থ করে পড়াইতে গেলে। কি দরকার, এরকম অনেক ক্লাস আমার ইউটিউবেও আছে, ঠিক আছে? ওই যে টার্বো ক্লাস আছে আমার ইউটিউবে, যায় পরীক্ষার জন্য কতটুকু দেওয়া আছে, যাও শেখো, সারা জীবন পঙ্গু হয়ে থাকবা, সারা জীবন পঙ্গু হয়ে থাকবা, বেশি কিছু জানা তোমার দ্বারা হবে না, ঠিক আছে? এরকম উনি মাইক্রোস্কোপ ব্যবহার করছিলেন। তো যাই হোক, তো উনি ভালো একজন পেইন্টার ছিলেন। এরপরে বহুত লেখা আছে, সব লেখা আমাদের পড়ার সময় নেই, তোমাদের এটা দিয়ে দিব না আমি। তো উনি অবজারভেশন গুলো দেখো, এই দেখো এরকম একটা কোন তিনি অবজার্ভ করছেন। আমি এটা দেখাতে চাইতেছি না, আমি যেতে যাচ্ছি 125 পৃষ্ঠায়, 125 পৃষ্ঠায়, 125 কি 123, 104। এটা সেই মাইক্রোগ্রাফিয়া বই, মাইক্রোগ্রাফিয়া বই এটা। একটু একটু দাঁড়াও, একটু সময় দাও, আমি বের করে নিচ্ছি। অনেক পেজ তো, কোথায় যে উনি কি রাখছেন, এই তো এসে বসছি প্রায়, এই যে এইটাই তো খুঁজতেছিলাম। দেখো এই যে গাছ থেকে তিনি, এই যে এরকম একটা গাছ, এরকম একটা গাছ তিনি নিছিলেন, দেখো তিনি এরকম একটা গাছ নিছিলেন, এরকম একটা গাছ নিয়ে সেই গাছের ভিতরে এইভাবে ককসেল দেখছিলেন। দেখো রিয়েল ইমেজ দেখো, রবার্ট হুক যে জিনিসটাকে দেখছিলেন সেটাকে তিনি লিখে গেছেন, সেটাকে তুমি লিখে গেছিলেন উনার বইয়ের মধ্যে, উনার বইয়ের মধ্যে লিখে গেছেন। মাইক্রোগ্রাফিয়া বই ইন্টারনেট থেকে ডাউনলোড করা, ডাউনলোড করা কোনো ছবি দেখার দরকার নাই, এখান থেকে দেখো। এবং তিনি এটাকে দেখেই, এরকম জিনিস দেখেই তিনি বলছিলেন এটাই ছিল হুক 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 হুকের খোপ খোপ খোপ, এই যে দেখো খোপ 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 খোপ, এই যে খোপ 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 খোপ, এরকম তিনি দেখছিলেন, দেখে তিনি এটার নাম করছেন সেল। ক্লিয়ার? আমরা মুখস্থ করব না, আমরা মুখস্থ করব না, ঠিক আছে? আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তাহলে এই ছিল কথাবার্তা, এই ছিল কথাবার্তা। এখন আসো দাগাও বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে দাগাও। দেখো রবার্ট হুক 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হন। তারপরে তিনি দেখলেন কাঠের ছিপি কর্ক দেখতে নিরেট অথচ পানিতে ভাসে। তিনি সেখানে মৌমাছি চাকের মতো অসংখ্য ছোট ছোট কুপড়ি দেখতে পারেন। তার মধ্যে আশ্রমের সন্ন্যাসীদের কথা মনে পড়লো, এটা দেখানোর দরকার নেই, দেখানোর দরকার নাই, আশ্রমের সন্ন্যাসীর কথা দেখানোর দরকার নেই। এবং তিনি এটার নাম দিলেন সেল, ঠিক আছে? এবং সেল শব্দের অর্থ লিটিল বক্স বা প্রকোষ্ঠ। আর তিনি যা দেখছেন মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে লিখে গেছেন। সেল শব্দটা ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে, ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে, এটা নাম মুখস্থ করলেও চলবে। এটা যে ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে এটা নাম মুখস্থ করলেও চলবে, এটা যে মুখস্থ করা লাগবে এমন নাই, এমনি দাগায় রাখো।
ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে। তাহলে এখানে পরীক্ষায় আসবে কি জিজ্ঞাসা করছিলাম না, পরীক্ষায় আসবে রবার্ট হুকের নাম, 1665 সালের কথা আসবে, রয়্যাল সোসাইটি অফ লন্ডনের কথা আসবে, তারপরে কি আসবে, তিনি কি বই লেখেন, মাইক্রোগ্রাফিয়ার বই লেখেন, এই যে এইগুলাই আসবে পরীক্ষায়। পরীক্ষা আসলে এইগুলো জিনিসের মধ্যে আসবে, ঠিক আছে? পরীক্ষায় আসলে এই কয়টা জিনিসের মধ্যেই আসবে, ঠিক আছে? আচ্ছা, আমার ল্যাপটপের চার্জ শেষ, ওয়েট, চার্জটা একটু লাগাইনি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা এই ব্যাপারগুলা বুঝতে পারছো। এখন আসো, এখন আমরা পরে যাব, পরে যখন যাব আমরা, তখন আমরা কোথায় ঢুকবো বলো? তাহলে এখানে রবার্ট হুকের কিচ্ছা কাহিনী খতম, রবার্ট হুকের কিচ্ছা কাহিনী খতম। এখন কোষ কত ছোট হইতে পারে, কত বড় হইতে পারে, কোষ কত ছোট হইতে পারে, কত বড় হইতে পারে। দেখো, একটা ডিম, ডিমের ভিতরে যে কুসুম যে অংশটা থাকে ওটা হচ্ছে কোষ। আবার ছোট 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 অনেক কোষ আছে। আবার আমরা অনেক বড় বড় জিনিস দেখি না, অনেক বড় বড়, ঠিক আছে, সেখানেও কোষ থাকতে পারে। যেমন উট পাখির ডিম, উট পাখির ডিম সেটাও কিন্তু একটা কোষ, ঠিক আছে? তাহলে পৃথিবীর সব থেকে বড় কোষ লেখো, কোষ সম্পর্কে বর্ণনা লেখো, পৃথিবী সম্পর্কে বড়, পৃথিবীর সব থেকে বড় কোষ, কোষ কত কত কেমন কেমন হইতে পারে? পৃথিবীর সর্ববৃহৎ কোষ সেটা কে? সেটা হচ্ছে উট পাখির ডিম, উট পাখির ডিম। ডিম, ডিমের ভিতরে যে নিউক্লিয়াস যে অংশটা থাকে বেসিক্যালি ওইটাই মূলত কোষ। নিউক্লিয়াস যে অংশটা থাকে ওইটাই মূলত কোষ, আর সাদা অংশটা হচ্ছে প্রোটিন। অনেকে বলে কি সাদা অংশটা সাইটোপ্লাজম আর হলুদ অংশটা হচ্ছে নিউক্লিয়াস, এটা ভুল ধারণা। সাদা অংশটা প্রোটিন, ভিতরে যে কুসুমটা থাকে ওইটাই বেসিক্যালি মেইনলি কোষ, ঠিক আছে? আচ্ছা, উট পাখির ডিম যার সাইজ কত? যার সাইজ হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার সাইজ হয়ে থাকে। আচ্ছা, সব থেকে লম্বা কোষ, সব থেকে লম্বা কোষ মানুষের মোটর নিউরন, মোটর নিউরন, মানুষের একটা নিউরন যেটাকে মোটর নিউরন বলে, মোটর নিউরন যেটা 1.37 মিটার লম্বা হয়। আচ্ছা, এবং এটা কোনখান থেকে কোনখানে বিস্তৃত? এটা আমাদের স্পাইনাল কর্ড থেকে শুরু করে, স্পাইনাল কর্ড থেকে শুরু করে আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত, স্পাইনাল কর্ড থেকে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। এই ব্যাপারটা বুঝলাম না ভাইয়া, এই ব্যাপারটা একটু বুঝাই দেন। আচ্ছা, সেটার জন্য আমাদের কি করতে হবে? চার্জের তো কোনো অপশন দেখতেছি না। সেটার জন্য আমাদেরকে আবার যাইতে হবে, আবার যাইতে হবে যে জায়গাটায়, সেটা হচ্ছে একটা অ্যাপ, একটা অ্যাপ, সেই অ্যাপটার নাম হচ্ছে কমপ্লিট অ্যানাটমি অ্যাপ। আচ্ছা, এই অ্যাপটায় যেতে হবে, এই অ্যাপে তোমাদেরকে আমি দেখাইতে পারবো। এই যে একটা অ্যাপ, আমি তো টাচে কাজ করতে পারতেছি না, কারণ দাঁড়াও লোড হোক, তোমাদেরকে মানে মানুষের মোটর নিউরন কোষটা একটু তোমাদেরকে দেখাই এটা কেমন হয়। আচ্ছা, আমার হাতে আরেকটা অপশন আছে দেখানোর। রাব্বি, আইপ্যাডটা দাও। ওকে, আইপ্যাড দিয়ে আমি টাচ করে দেখাই, টাচ কাজ করবে। ওকে, লোড করাই আছে, লোড করাই আছে, জাস্ট এ মিনিট। একটা মিনিট, এখনই দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই তো চলে আসছে। তো আমি এখন এখানে যা নাড়াবো এখানে তা দেখা যাবে। তাহলে আমি নার্ভাস সিস্টেমটা নিয়ে আসি। এই হচ্ছে মানুষের পুরো কঙ্কাল, এই হচ্ছে মানুষের পুরো কঙ্কাল, যেটা আমরা দেখি আর কি নর্মালি। এই হচ্ছে মানুষের পুরো কঙ্কাল, কঙ্কাল। তো এর মধ্যে আমি নার্ভাস সিস্টেমটা নিয়ে আসবো, নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রকে আমি নিয়ে আসছি। এবং এই যে তোমরা স্নায়ুতন্ত্র দেখতে পারতেছো, কিন্তু
এই যে স্নায়ুতন্ত্রকে তোমরা দেখতে পারতেছো। এখন একটা জিনিস খেয়াল করো, এই হচ্ছে ব্রেন, এটা হচ্ছে ব্রেন, ব্রেন। আর এই যে সাদা যে অংশটা চলে গেছে, এই যে সাদা যে অংশটা চলে গেছে, এটাই হচ্ছে স্পাইনাল কর্ড। এই যে সাদা এই অংশটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। ঠিক আছে, এই অংশটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। কিন্তু ঘুরাইতে পারতেছি না কেন, সুষুম্নাকাণ্ড। এখন দেখো সুষুম্নাকাণ্ড থেকে কিছু নার্ভের মতো বের হয়েছে, খেয়াল করছো? এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে দেখছো, এই যে নার্ভ, এই দেখো যেটা নাড়াচ্ছি আমি, যেটা নাড়াচ্ছি, এই যে এই দেখো, এটা স্পাইনাল কর্ড থেকে বের হয়েছে। এবং দেখো স্পাইনাল কর্ড থেকে বের হয়ে, এই স্পাইনাল কর্ড থেকে বের হয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত হয়েছে, দেখছো? এই যে এখানে পা আছে। ভাই আপনি কেমনে বুঝলেন এখানে পা আছে? এই যে এই মাথায় পা আছে, কেমনে বুঝলেন? ঠিক আছে, চলো আমি মাসেল অন করে দিই, মাসেল অন করে দিই, মাসেল অন করে দিলাম, মাসেল অন করে দিলাম। এই যে পায়ের বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি, এবং পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আমি সব নার্ভ অন করে দিই। এই খেয়াল করো, দেখছো? এই যে হলুদ হলুদ গুলো নার্ভ, এই হলুদ হলুদ গুলো নার্ভ। ঠিক আছে, এই যে হলুদ হলুদ যেগুলো দেখতে পারতেছি এগুলো হচ্ছে নার্ভ। ঠিক আছে, একজন বলছে ভাই স্পাইনাল কর্ড আর মেরুদণ্ড কি সেম? না, স্পাইনাল কর্ড আর মেরুদণ্ড সেম না, স্পাইনাল কর্ড আর মেরুদণ্ড সেম না। এই যে মানুষটা, এখানে তার মাসেল গুলোকে আমি সরাই দিই। এখন খেয়াল করো, মাসেল গুলো সরাই দিলে এই যে সাদা যেটা দেখতে পারতেছি, এই যে সাদা যেটা দেখতে পারতেছি, সাদা, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড থেকে একটা হলুদ নার্ভ শুরু হয়ে, স্পাইনাল কর্ড থেকে শুরু হয়ে একদম যে পায়ের বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। এবং এই নার্ভটাকে মোটর নার্ভ বলতেছে, মোটর নিউরন বলে। নার্ভ মানে তো নিউরন দিয়েই তৈরি, মোটর নিউরন বলতেছে। এটাকে মোটর নিউরন কেন বলতেছে? মোটর নিউরন কেন বলতেছে? মোটর নিউরন এই কারণেই বলতেছে যে এরা আমাদের একটা ইনফরমেশন আমাদের নিয়ে যায়। যার কারণে আমি একটা কিছু কাজ করতে পারি। ধরো তুমি যদি ঠাস কইরা, তোমাকে ঠাস করে যদি একটা চল লাগাই দিই, তুমি ব্যথা পাবা? পাবা কিনা বলো? তুমি ব্যথা পাবা। হ্যাঁ, ব্যথাটা এইখান থেকে একটা নার্ভের মাধ্যমে, নার্ভ থেকে তোমার ব্রেনে যাবে। এটাকে বলে সেন্সরি নার্ভ। আর তোমাকে আবার যখন আরেকজন ঠাস করে চট দিতে গেছে, ধরো সে তোমার বন্ধু, তখন তুমি কি করো? মুখটা সরাই নিবা। এই যে তুমি যে মুখটা সরাইছো, তুমি ঘাটটা সরাইছো, ব্রেন থেকে বা স্পাইনাল কর্ড থেকে একটা ইনফরমেশন তোমার ঘাড়ে বা মাসেলে আসে, তারপর তুমি সরাইতে পারছো। তাহলে একটা ইনফরমেশন ব্রেনে যায় বা স্পাইনাল কর্ডে যায়, আর একটা সেখান থেকে আসে, যার কারণে আমরা নড়াচড়া করতে পারি। এই যে আমি হাতটাকে যে নড়াচড়া করতে পারতেছি, এটা মোটর নিউরনের কারণে পারতেছি, মোটর নিউরনের কারণে পারতেছি। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে জিনিস, তোমরা হয়তো বুঝতে পারছো। আচ্ছা, বেসিক্যালি আমি এখানে যেটা টাচ করি, আমি এখানে যেটা করি, ওইখানে সেটা বড় হয়ে আসে। বুঝছো? আইপ্যাডে আমি যেটা করতেছি, এই দেখো, আইপ্যাডে আমি যেটা নাড়াচ্ছি, আইপ্যাডে আমি যেটা করতেছি ওইটাই ওইখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আই গেস তোমাদেরকে বুঝাতে পারলাম। ওকে, নাও রাব্বি, আই গেস তোমাদের বুঝাইতে পারলাম। তাহলে এই হচ্ছে মোটর নিউরন, 1.37 মিটার লম্বা, এবং এটা কিন্তু একটা কোষ, এটা কিন্তু একটা কোষ। কেমন লাগতেছে পয়রা বলো? এই পয়রা কেমন লাগতেছে? এটা একটু উত্তর দাও। এই পড়াগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে? মজা লাগতেছে? অন্যরকম ফিল পাচ্ছ? অন্যরকম ফিল আসতেছে? ওকে, তাহলে এই দুটো জিনিস আমরা জানলাম। আরো অনেক রকমের কোষ থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে জীবিত কোষ আমাকে ঢুকতে হবে। আমাদের কোথায় ঢুকতে হবে? জীবিত কোষে ঢুকতে হবে। সেই জীবিত কোষটা কই পাবো আমি? হোয়ার আই ক্যান ফাইন্ড দ্য জীবিত কোষ। জীবিত কোষ সবার আগে কে দেখছে? জীবিত কোষ, এটাকে সবার আগে কে দেখছে বা কে এটাকে আইডেন্টিফাই করতে বসছে? তার নাম কি? তার নাম দেন, তার নাম না না দেন অ্যান্টনি ভন লিউয়েন হুক। অ্যান্টনি ভন লিউয়েন হুক। সব হুকের মধ্যে আমরা আটকায় আছি। অ্যান্টনি ভন লিউয়েন হুক, উনি সবার আগে এটা পর্যবেক্ষণ করছেন। অ্যান্টনি ভন লিউয়েন হুক, লিউয়েন হুক, লিউয়েন হুক। এখন আমাদের এই মহান ব্যক্তি লিউয়েন হুক, উনার পরিচয় নিয়ে জানতে হবে। এই মহান ব্যক্তি লিউয়েন হুক, উনার পরিচয় নিয়ে জানতে হবে। দাঁড়াও আমি একটু লিখি, লিউয়েন হুক, লিউয়েন হুক, অ্যান্টনি ভন লিউয়েন হুক, সেই মহান ব্যক্তি। উনাকে ধরো তোমাদেরকে দেখাই, এই সেই মহান ব্যক্তি, এই সেই মহান ব্যক্তি। উনি কি করছিলেন? অ্যান্টনি ভন লিউয়েন হুক উনি কি করছিলেন? উনি কে ছিলেন? সবার আগে কথা হচ্ছে এটা, উনি কে ছিলেন? আমরা তো আজকে যেই মানে ইনফরমেশন তোমাদেরকে দিলাম, যে রবার্ট হুক যে পেইন্টার ছিলেন, রিসার্চ ছিলেন, তোমরা জানতা? উনি যে পেইন্টার ছিলেন, জানতা? এটা এটা বইয়ে লেখা আছে? নাই। এবং উনি যে পেইন্টার ছিলেন, আর্টিস্ট ছিলেন, তার প্রমাণ আমরা কোথায় দেখি? তার প্রমাণ কিন্তু ওনার বইয়ের মধ্যে আমরা দেখি। তার প্রমাণ কিন্তু ওনার বইয়ের মধ্যে আমরা পাইছি।
এত সুন্দর করে উনি ছবি আঁকায় গেছেন। তো অ্যান্টনি ভন লিউয়েনহুক উনি পেশায় ছিলেন বস্ত্র ব্যবসায়ী। কি ছিলেন? বস্ত্র ব্যবসায়ী। বস্ত্র ব্যবসায়ী মানে কি? আরে বস্ত্র ব্যবসায়ী মানে কাপড়ের ব্যবসা করে। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। উনি কাপড়ের ব্যবসা ছিলেন। ডাচ বিজ্ঞানী, এটা তো অনেক পরের কথা। উনি যে একজন ডাচ বিজ্ঞানী ছিলেন এটা বহুত পরের কথা, ঠিক আছে, এটা বহুত পরের কথা। উনি বেসিক্যালি ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী। উনি কাপড়ের ব্যবসা করতেন। এখন বস্ত্র ব্যবসা করতে গেলে কাপড়ের গুণগত মান দেখা দরকার, কোন কাপড় ভালো কোন কাপড় খাবার এটা দেখা দরকার। ট্রেড করতেন, ট্রেড, ঠিক আছে, বস্ত্র ব্যবসা। আর এই জন্যে উনি বিভিন্ন জায়গাতে ওনার কাপড় কিনা লাগতো। তো কাপড় কেনার সময় খেয়াল করলেন ঠিক ওই সময়ই মাইক্রোস্কোপটা আবিষ্কার হয়েছে। আর যে কোনো সায়েন্টিস্ট মাইক্রোস্কোপ নিয়ে নাড়াচাড়া করে পরীক্ষা করতে খুবই পছন্দ করতেন, কারণ ওই সময় সায়েন্টিস্টরা তো সবকিছু নিয়ে গবেষণা করতে পারতেন। সায়েন্স তো অত বেশি বিস্তৃত হয় নাই, এখন যেরকম বিস্তৃত হয়ে গেছে সায়েন্স, আগে তো তা ছিল না। তো লিউয়েনহুক ভাবলো আমারও যদি একটা মাইক্রোস্কোপ থাকতো তাহলে সেই মাইক্রোস্কোপে কাপড়কে সূক্ষ্মভাবে দেখা আমি কাপড়ের মান চিহ্নিত করতে পারতাম, তারপর আমি ভালো ভালো কাপড় কিনতে পারতাম, ভালো দামে বেচতে পারতাম। যেই ভাবনা সেই কাজ, তিনি চলে গেলেন মাইক্রোস্কোপ কিনতে। মাইক্রোস্কোপ কিনতে যায় তিনি দেখলেন মাইক্রোস্কোপের যে দাম, সেই দামে মাইক্রোস্কোপ এফোর্ড করা ওনার পক্ষে সম্ভব না। তো তার মানে কি লিউয়েনহুক মাইক্রোস্কোপ কিনবেন না? তার মানে কি লিউয়েনহুক চিন্তা করলেন যে আমার মাইক্রোস্কোপের দরকার নাই, এরকম কিছু? তোমরা কি তাই ভাবতেছো? না, তিনি ভাবলেন তখন যে আমি আমার নিজের মাইক্রোস্কোপ নিজেই বানাবো। এতই যেহেতু দাম, আমি আমার নিজের মাইক্রোস্কোপ নিজে বানাবো। এখন উনার যে মাইক্রোস্কোপ ছিল, রবার্ট হুকের মাইক্রোস্কোপ তোমরা দেখছো না বইয়ের মধ্যে? এই রবার্ট হুকের মাইক্রোস্কোপ তো দেখছো তোমরা বইয়ের মধ্যে। উনার যে মাইক্রোস্কোপ ছিল, সেই মাইক্রোস্কোপটা দেখলে সেটা দেখার জন্য রাসেল ভাইও প্রস্তুত নাই। এটা দেখার পর রাসেল ভাই, বিশেষ করে রাসেল ভাই, কেউই প্রস্তুত ছিল না। উনার মাইক্রোস্কোপ ছিল জাস্ট এইটা, এই যে লিউয়েনহুকের মাইক্রোস্কোপ। এটা আরো যদি সুন্দরভাবে দেখাইতে চাই, এই ছিল লিউয়েনহুকের মাইক্রোস্কোপ, অ্যান্টনি ভন লিউয়েনহুকের। বুঝতেছো কিছু বুঝতেছো যে কত সিম্পল একটা মাইক্রোস্কোপ। এবং এটাকে আমি এটাকে আমি একটু কপি করে স্ক্রিনশট নিয়ে নিই, আমি এটা দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এরকম, এটা ছিল লিউয়েনহুকের মাইক্রোস্কোপ। এবং উনি এক্স্যাক্টলি এইভাবে মাইক্রোস্কোপে দেখতেন। এবং এই যে ছোট যে জায়গাটা, এটা ছিল লেন্স। আমি যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে লিউয়েনহুকের মাইক্রোস্কোপটা, এবং এই যে ছোট জায়গা, এই জায়গাটা ছিল ওনার লেন্স। এই ছোট জায়গাটার মধ্যে, এই ছোট জায়গা, এখানে ছিল ওনার লেন্স। এবং এখানে তিনি ধরতেন, এভাবে ধরে এইভাবে দেখতেন, এইভাবে ব্যাপারটা এরকম ছিল আর কি ব্যাপারটা। এই যে এরকম টাইপের, এইভাবে দেখা লাগতো, এইভাবে এমনি করে দেখা লাগতো, ঠিক আছে। তো এই ছিল অ্যান্টনি ভন লিউয়েনহুকের মাইক্রোস্কোপ। এখন তোমরা কি ভাবতেছো যে এই মাইক্রোস্কোপের কি আর এমন দেখবো আমি, কি আর এমন জানবো? তোমরা কি তাই ভাবতেছো? বলো, তোমরা কি তাই ভাবতেছো যে এই মাইক্রোস্কোপে কি আর এমন উনি দেখছেন, কি আর উনি বুঝছেন? জি না, কাহিনী এখানেই শেষ না, কাহিনী এখান থেকে শুরু। তিনি সর্বপ্রথম জীবন্ত কোষ দেখলেন, এবং তিনি যা দেখলেন তা দেখার জন্য রাসেল ভাই প্রস্তুত ছিল না। তিনি দেখলেন, তিনি এক ফোঁটা বৃষ্টির পানি নিলেন, এক ফোঁটা বৃষ্টির পানি নেওয়ার পরে তিনি সেখানে খেয়াল করে দেখলেন ছোট ছোট এরকম কিছু ব্যাকটেরিয়া দৌড়াচ্ছে, সে পানির মধ্যে দৌড়াচ্ছে, এগুলো বেসিক্যালি ব্যাকটেরিয়া ছিল। কি ছিল? ব্যাকটেরিয়া। কিন্তু আসলে সেগুলা তিনি ভাবলেন কি, যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, ওই সময় তো ব্যাকটেরিয়ার নামটা কেউ জানে না, ওই সময় ব্যাকটেরিয়ার নামটা তো কেউ মানে জানতো না ব্যাকটেরিয়ার নামটা কি। আসলে ওই সময় তো ব্যাকটেরিয়া আবিষ্কারই হয় নাই, ঠিক আছে। তো তিনি ভাবলো এগুলো হচ্ছে এক ধরনের প্রাণী মানে কি? অ্যানিমেল। তো তিনি এগুলোকে অ্যানিমেল ভাবলো, তিনি এগুলোকে অ্যানিমেল মনে করলেন। কিন্তু ভাইয়া
অ্যানিমেল তো এত ছোট হয় না, অ্যানিমেল তো এত ছোট হয় না। ঠিক আছে, অনেকে ভাবতো বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়া কেমনে আসলো, অনেকে ভাবতো বৃষ্টির পানি কেন, ভাই বৃষ্টির পানিটা সে যেখানে রাখছিল সেখানে ব্যাকটেরিয়া ছিল। ঠিক আছে, তো অ্যানিমেল তো এত ছোট হয় না, এই জন্য এইগুলো তো খুব মলিকিউল মতো, মলিকিউল মানে অণু, ছোট 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 ছোট। তো তিনি এগুলো নাম দিয়ে দিলেন অ্যানিমেলিকিউল, তিনি এটা নাম দিলেন অ্যানিমেলকিউল, তিনি নাম দিলেন কি অ্যানিমেলকিউল। তিনি জানতেন না যে এটা ব্যাকটেরিয়া, তিনি যদি একটু জাস্ট বলে ফেলতে পারতেন এটা ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়ার আবিষ্কারকও তিনিই হইতেন, ব্যাকটেরিয়া আবিষ্কারকও আমাদের হুক সাহেবই হইতো, লিওয়েন হুক সাহেবই হইতো। কিন্তু তিনি নাম দিলেন অ্যানিমেলকিউল, অ্যানিমেলকিউল, ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র প্রাণী, অ্যানিমেলকিউল। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তিনি এইভাবে করে 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 দেখতেন, এভাবে করে করে করে। আচ্ছা, তাহলে অনেকে বলতেছে ভাইয়া বৃষ্টির পানি কেন নিলেন? ভাই রে ভাই, উনি এমন কিছু বাদ রাখে নাই দেখার জন্য, এমন কিছু বাদ রাখেন, এবং উনি এমন পাগলা লেভেলের বিজ্ঞানী ছিলেন যে মানুষের শিরা ধমনী, শিরা ও ধমনীর রক্ত প্রবাহ উনি আবিষ্কার করছেন। মানুষের শিরা ও ধমনীর যে রক্ত প্রবাহ, এটা উনি আবিষ্কার করছেন। খেলা বুঝছো? এই যে একজন বলছে টার্গেট ছিল বইটা, এখন তো মেডিকেলে যেতে ইচ্ছা করে। ইয়েস, বায়োলজিতে কেমন প্রিমিয়াম সাবজেক্ট, এটা কয়েকদিন ক্লাস করলেই বুঝবার। যা যা জিনিস দেখাবো না তোমাদের, মাথায় নষ্ট হয়ে যাবে, বুঝছো? রাসেল ভাইও বিশ্বাস করতে পারতেছে না কি দেখাবো তাদেরকে, তোমাদেরকে। তো শিরা ও ধমনী রক্ত প্রবাহ কেমনে আবিষ্কার করছে? ধরো আমার বন্ধু রাব্বি, না রাব্বিরে দিয়ে এক্সাম্পল দিয়েছে না, ঠিক আছে, শুধু শুধু আমি আমার বন্ধুরা মারবো কেন? একজন মৃত ব্যক্তি, তো ওই সময় মৃত ব্যক্তি কাটাকাটি করা নিষেধ ছিল ওই সময়, ঠিক আছে, এবং দীর্ঘকাল পর্যন্ত ভ্যাটিকান সিটিতেও নিষেধ ছিল। উনি করছে কি, ডেড বডি পায়া লুকাই লুকাই সে ডেড বডি কাটছে, লুকাই লুকাই সে ডেড বডি কাটছে, ডেড বডি কেটে দেখছে ডেড বডির মধ্যে কি আছে না আছে। ঠিক আছে, এবং সেখান থেকে তৈরি শিরা ধমনী কেমনে আছে এটা আবিষ্কার করছেন। শুধু কি তাই, উনি মানুষের দাঁতের ফাঁকে, মানুষের দাঁতের ফাঁকে ফাঁকে মাংস খাবার লেগে থাকে না? এই মানুষের দাঁতের ফাঁকে অনেক সময় মাংস লেগে থাকে না, মাংস, সে দাঁতের ফাঁকের ময়লা সেটা পর্যন্ত বের করে উনি মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখছে। ভাইরে ভাই, এটা চিজ। ঠিক আছে, মানুষের দাঁতের ফাঁকের ময়লা সেটাও তিনি বের করে দেখছেন। ঠিক আছে, রিসিভ করো, রিসিভ করো, সেটাও তিনি বের করে দেখছেন। অনেকে ধারণা করে ব্যাকটেরিয়াটা তিনি ওইখান থেকে আবিষ্কার করছে, অনেকে ধারণা করে আর কি ওইখান থেকে তিনি ওই ব্যাকটেরিয়া আবিষ্কার করছে। দাঁতের ফাঁকের ময়লা সেটাও তিনি বাদ দেন নাই, দাঁতের ফাঁকের ময়লা, তিনি দাঁতের ফাঁকের ময়লাও বাদ দেন নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, তিনি কি করছে, মানুষের যে বমি, সেই বমি নিয়েও তিনি এক্সপেরিমেন্ট করছে। মানুষের রক্ত, সেটা নিয়েও তিনি এক্সপেরিমেন্ট করছে। মানুষের প্রস্রাব, মল এবং মূত্র, মল এবং মূত্র তিনি বাদ রাখেন নাই মাইক্রোস্কোপে রাখার জন্য, মল ও মূত্র তিনি বাদ দেন নাই মাইক্রোস্কোপে দেখার জন্য। এমনকি মানুষের যে বীর্য, সিমেন, সেটাও তিনি মাইক্রোস্কোপে নিচে নিয়ে দেখছেন, বীর্য এবং সিমেন, এবং সেটা দেখে তিনি শুক্রাণু আবিষ্কার করে ফেলছে ওই সময়। শুক্রাণু, শুক্রাণু তিনি আবিষ্কার করে ফেলছেন ওই সময়, দেখে ফেলছেন আর কি। তার আগে মানুষ জানতো যে শুক্রাণু নামের কিছু একটা আছে, এগুলো তিনি দেখে ফেলছেন। এখন তাহলে বলো, এই পুরো কোষবিদ্যার মধ্যে, এই পুরো কোষবিদ্যার মধ্যে কার অবদান বেশি? কোন ব্যক্তির অবদান বেশি? কোন হুকের অবদান বেশি? লিওয়েন হুকের অবদান বেশি না রবার্ট হুকের অবদান বেশি? বলো, কোন সে ব্যক্তি যার অবদান বেশি, লিওয়েন হুকের না রবার্ট হুকের? অবশ্যই অবশ্যই আনসারটা হবে লিওয়েন হুকের, তাই না? কিন্তু তারপরও কোষবিদ্যার জনক কে? বলো, তারপরও এই কোষবিদ্যার জনক কে? তারপরেও কোষবিদ্যার জনক আর কেউ না হয়ে আমাদের রবার্ট হুকই হয়েছেন, এবং পুরো কোষবিদ্যার তিনি জনক। কিন্তু সবার প্রথম কোষ দেখছেন তিনি, এবং তিনি এত ভালো মানুষ ছিলেন, বস্ত্র ব্যবসায়ী থেকে বিজ্ঞানী হয়ে গেছেন। তিনি যা পাইতেন, যা দেখতেন, সবকিছু তিনি মেল করতেন, তিনি মেল করতেন বা ফ্যাক্স করতেন বা চিঠি তোকে পাঠাইতেন, ডাকযোগে, ডাকযোগে তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনে প্রেরণ করতেন।
তার মানে এটা বোঝা গেল যে আমাদের লিওয়েন হুক যে মানুষটা ছিলেন তিনি এত উচ্চাভিলাষী ছিলেন না, তিনি এত উচ্চাভিলাষী ছিলেন না। তিনি যা পাইতেন সবকিছু দেখাই দিতেন, মানে সবকিছু প্রেরণ করে দিতেন। ওকে, সবকিছু প্রেরণ করে দিতেন। আচ্ছা, এখন যে জিনিসটা আমি তোমাদের দেখাইতে চাইতেছি, আজকে আমি তোমাদেরকে একটু একটু একটা এক্সপেরিমেন্টাল জিনিস করে দেখাতে চাইতেছি যে রিয়েল লাইফে তুমি কোর্সটা দেখো। আমি চাই যে তোমরা রিয়েল লাইফে কোর্স একটু দেখো। তো সেই জন্য আমি ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করব, ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করব, তোমরা সবাই থাকো। ছোট একটা এক্সপেরিমেন্ট করব আমি, তোমাদের সবাই থাকতে হবে। তোমরা কি আমার মাইক্রোস্কোপ দেখতে পারতেছো? এই সেই মাইক্রোস্কোপ, এই সেই মাইক্রোস্কোপ, এবং এই হচ্ছে আমি। তোমাকে ছোট একটা পেঁয়াজ দেখতে পারতেছো? তোমাকে ছোট একটা পেঁয়াজ দেখতে পারতেছো? যদি দেখতে পারো তাহলে তো ভালোই, কারণ এই পেঁয়াজটাকে এখন আমার লাগবে। ওয়েট, এই পেঁয়াজটাকে এখন আমার লাগবে। এই সেই পেঁয়াজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, পেঁয়াজ। তো এখন আমরা যেটা করব, এটা পেঁয়াজের কোষ, এটা পেঁয়াজের কোষ দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো পেঁয়াজের এই যে বাকলগুলো আছে, এই বাকলগুলো আমি ছিলে ফেলতেছি। তো পেঁয়াজটাকে কেটেই ফেলি আমি, চলো। আমার কাছে ছুরি আছে, এটা আমি পেঁয়াজটাকে কেটেই ফেলি। ঠিক আছে? তো পেঁয়াজটাকে আমি কেটে ফেললাম, পেঁয়াজটাকে কেটে ফেললাম। তো বাইরের যে খোলস যে অংশটা আছে, খোলস অংশটা তুলে ফেলি আমি। ওকে, এই যে এটাকে তুলে ফেললাম। তো এইখানে অনেক কোষ টাইপের আছে, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করতেছি। তো এইখানে আমরা যেটা করব, সবার আগে আমাকে হচ্ছে স্লাইড নিতে হবে। মিনিট, এইগুলো হচ্ছে স্লাইড, এগুলো হচ্ছে স্লাইড। এখান থেকে আমি একটা স্লাইড নিয়ে নিলাম, কাচের একটা স্লাইড এখানে আমি নিয়ে নিলাম। এই কাচের স্লাইডের উপর আমি একটা স্পেসিমেন রাখবো। কি স্পেসিমেন রাখবো? এইখান থেকে হালকা একটা পর্দার মতো থাকে, একটা পর্দার মতো থাকে, এই দেখো, পাতলা একটা পর্দার মতো, দেখো এটা দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে, এই দেখো, দেখতে পাচ্ছ? এটা পাতলা পর্দার মতো, দেখতেছো? পাতলাটা পর্দার মতো দেখতেছো? হ্যাঁ, দেখা যায় পাতলাটা পর্দার মতো। সে পাতলা পর্দার মতো যেটা আছে, এটাকে আমি স্লাইডের উপর রাখলাম, স্লাইডের উপর রাখলাম। স্লাইডের উপর রাখলাম। ওকে, এখন এইখানে আমাকে পানি দিতে হবে, এর উপর পানি দিতে হবে। নর্মালি বিভিন্ন রকমের রঞ্জক ব্যবহার করে, যেহেতু আমার রঞ্জক নাই, আমি যেন পানি দিচ্ছি এর উপরে। এর উপর আমি কি দিচ্ছি? পানি। ওয়েট, এর উপর আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া হয়ে গেছে পানি, পানি দিলাম, এর উপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার যেটা আমাকে করতে হবে, এটাকে কভার গ্লাস দিয়ে ঢাকতে হবে। কি দিয়ে রাখতে হবে? কভার গ্লাস। এই যে কভার গ্লাস আছে আমার কাছে, এই কভার গ্লাস দিয়ে ঢাকতে হবে। কভার স্লিপ বলে এগুলাকে, কভার স্লিপ। তো কভার স্লিপ, একটা কভার স্লিপ নিলেই হবে। একটা কভার স্লিপ নিলাম, কভার স্লিপ, এই কভার স্লিপ দিয়ে ঢেকে দিলাম। ওকে, কভার স্লিপটাকে আমি সরাই ফেলি। এখানে রিয়াজেন্ট বা বিভিন্ন রকমের কালার ব্যবহার করলে ভালো হতো। এই হচ্ছে আমার পুরো সেট, কভার স্লিপ দিয়ে ঢেকে দিছি। এখন এটাকে কি করব? এবার আসবো মাইক্রোস্কোপে। মাইক্রোস্কোপে, এই মাইক্রোস্কোপের মধ্যে আমি রাখবো এটাকে। মাইক্রোস্কোপটাকে একটু ইয়ে করলাম। তো এই যে যে জায়গাটা, এখানে আমি আমার মেইন স্লাইডটাকে রাখবো। রাখলাম, স্লাইডটাকে রাখলাম, স্লাইডটাকে রাখলাম। রাখার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে উপরে তুলবো। অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে উপরে তুললাম। এই যে যেগুলো আছে, এইগুলাকে বলা হয় অবজেক্টিভ। আর এর উপরে আছে হচ্ছে আইপিস, এটা দেখানো যাচ্ছে না, ক্যামেরা ফ্রেমের মধ্যে আসতেছে না, এটার উপর দিকে আছে। এটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ ঘোরানো যায়, যেমন এটা হচ্ছে 4x জুম করে, এখন যেটা 40x জুম করে। অপস,
ঠিক আছে, একটু টিস্যু পেপার হলে ভালো হতো, পানি বেশি হয়ে গেছে, পানিগুলোকে চুষে নিচ্ছি। ওকে, তো এরকম করে জুম করে। তো এখন চলো আমরা অ্যাডজাস্ট করে দেখতে কেমন হবে সেটাকে একটু দেখার চেষ্টা করি। সেটাকে দেখার জন্য আমাকে জাস্ট মাইক্রোস্কোপের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন করতে হবে। এই হচ্ছে মাইক্রোস্কোপের সেই অ্যাপ, এখানে আমি দেখতে পারবো আলটিমেটলি কোথায় কি আছে। মাইক্রোস্কোপের সেই অ্যাপ, এটা মাইক্রোস্কোপের একটা অ্যাপ। মাইক্রোস্কোপে কি দেখতেছি না দেখতেছি সব দেখা যাবে। দেখো আমি যেই জিনিসটাকে রাখছিলাম সেটা মাইক্রোস্কোপে দেখতে কেমন, দেখো আমি যেই উপাদানটাকে রাখছিলাম মাইক্রোস্কোপের মধ্যে সেটা বেসিক্যালি দেখতে এরকম, দেখতেছো? এই বাচ্চারা, ফর দ্য ফার্স্ট টাইম সেল, ফর দ্য ফার্স্ট টাইম কোষ দেখো, যারা আগে দেখো নাই, যারা আগে দেখো নাই, ফর দ্য ফার্স্ট টাইম যে কোষ দেখতেছো, দেখতেছো কেমন লাগতেছে? এই যে কোষ, এই দেখো কোষ, এই যে কোষ 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 দেখা যায়। আচ্ছা আরো আছে, আরো আছে, চলো একটু জুম করি। রাব্বিট বাথরুম থেকে টিস্যু আনতে হবে, এই অবজেক্টিভের উপর টিস্যু পড়ে গেছে, মানে পানি পড়ে গেছে। আর একটু জুম করলাম, আরো জুম করলাম, দেখো তো মজা মজা। ওই দেখো অ্যানিমেলিকিউল, ওই দেখো অ্যানিমেলিকিউল নড়তেছে, দেখছো? নড়তেছে, নড়তেছে পানির মধ্যে, দেখছো? নড়তেছে, দেখতেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো নড়তেছে একটা, এই দেখো নড়তেছে, চলে গেল রে, চলে গেল। এর ভিতরে অনেক জীবাণু দেখতে পারবো আমরা। দেখো তো, দেখো তো, ভালো লাগতেছে। এই দেখো জুম করছি, আমরা জুম করে দেখতেছি, আমরা আরো দেখবো। আমার সাইডে যাই, চলো আমার সাইডে যাই। এই দেখো, এই দেখো একটা নড়তেছে পিচ্ছি, এ হে চলে গেছে পিচ্ছিটা। এই দেখো একটা পিচ্ছি নড়তেছে, দেখতে পারতেছো তোমরা? পিচ্ছি যে নড়তেছে, হয়তো বা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটাকে একটা কাজ করি, 25% থেকে এটাকে আমরা 33% করে দিই, 33% করে দিই, তাহলে আরো বেশি দেখা যাবে। ওকে, 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 দেখো কত কোষ, দেখো কত কোষ, দেখছো? একটার পর একটা, একটা ওভারল্যাপ হয়ে গেছে একটার সাথে একটা, দেখো দেখছো? সেল, তোমরা কি সেলের বর্ডার গুলো যে ঘন ঘন, এগুলো কি বলতে পারবা? এই যে বর্ডার গুলো যে ঘন ঘন বর্ডার, ঘন ঘন বর্ডার গুলো কি বলতে পারবা? এই দেখো, এই যে ঘন ঘন বর্ডার, এই যে ঘন ঘন বর্ডার, এগুলো কি জানো? কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর, এগুলো হচ্ছে কোষ প্রাচীর। এই দেখো এটা নড়তেছে, যে দেখো নড়তেছে, এটা ছিল জীব। ঠিক আছে, দেখো নড়তে একটু একটু বোঝা যাচ্ছে, দেখো একটু বোঝা যাচ্ছে, একটু দেখা যায় যে নড়তেছে, যে একটা গোল 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 যাচ্ছে 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 যাচ্ছে, যে দেখা যায় ছোট জীব। ঠিক আছে, আর এই যে এগুলো হচ্ছে কোষ প্রাচীর, যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। তোমরা কি এখানে নিউক্লিয়াস দেখতে পারতেছো? কেউ কেউ কি একটু বুঝতে পারতেছো যে এখানে নিউক্লিয়াস দেখা যাচ্ছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। এখানে যদি আমি রঞ্জক ব্যবহার করতাম, যদি রঞ্জক ব্যবহার করতাম তাইলে নিউক্লিয়াসটা আরো ভালো করে গাঢ় করে বোঝা যেত। যেহেতু কোনো রঞ্জক নাই, এই যে নিউক্লিয়াসটা তো ভালো দেখা যাচ্ছে না, রঞ্জক ব্যবহার করলে নিউক্লিয়াসটাকে ভালো করে দেখা যেত। চলো আমরা আরেকটু জুম করার চেষ্টা করি, যদি পানি বেশি হয়ে গেছে, এটা এরর হয়ে গেছে, বেশি পানি দিয়ে ফেলছে, এই জন্য জুম করা যাচ্ছে না। তারপর ট্রাই করে দেখি। ও, ও, সি, জাস্ট ইমাজিন। এখন ইমাজিন করার দরকার নাই, জাস্ট সি, জাস্ট সি। এই দেখো একটা ক্ষুদ্র জীব দৌড়াচ্ছে, দৌড়া দৌড়া যাচ্ছে, দেখছো? জাস্ট ইমাজিন। এই যে মাঝখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস সহ কোষের অন্যান্য অঙ্গাণু কিছু কিছু দেখা যাচ্ছে, বাট ক্লিয়ার না, সেগুলো আমরা অন্যদিন দেখবো। বাট কোষটাকে তো আমরা সর্বপ্রথম দেখলাম, তাই না? হ্যাঁ, কোষটাকে তো আমরা দেখলাম। হ্যাঁ, কেমন লাগতেছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং জানাই দিও ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম নিজের চোখের সামনে কোষ দেখলা, অবশ্যই বায়োমিশন গ্রুপের মধ্যে জানাই দিবা, অবশ্যই বায়োমিশন গ্রুপের মধ্যে জানাই দিবা কেমন লাগছে। বায়োমিশন গ্রুপের মধ্যে, বায়োমিশন গ্রুপের মধ্যে অবশ্যই পোস্ট করে জানাই দিবা। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো এবং ক্লাস নোট, আজকে তো ক্লাস নোট অনেক অল্প, আজকে ক্লাস নোট অনেক অল্প। ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম কোর্স দেখলাম। আচ্ছা মজা লাগতেছে না? যাতে যাতে ফিজিক্স ক্লাসে চলে যাও কোনো সমস্যা নাই, যাতে যাতে ফিজিক্স ক্লাসে চলে যাও কোনো সমস্যা নাই, বাট আমরা আরো একটু দেখবো, আর একটু মজা করব। ঠিক আছে, তাহলে আমি এই স্লাইডটাকে সরাই দিই, আমি এই স্লাইডটাকে রিমুভ করে দিই।
ওয়েট, আমি ওই স্লাইডটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে আমি আরেকটা স্লাইড দিই এখানে। তাহলে এই স্লাইডটাকে এখন সরাই দিব, আমি এই স্লাইডটাকে সরাই দিব। এই স্লাইডের কাজ শেষ। ঠিক আছে, এটা পানি বেশি হয়ে গেছিল, 1 ফোঁটা পানির জায়গায় কয়েক ফোঁটা পানি দিয়ে ফেলছিলাম। তো আমার কাছে একটা পার্মানেন্ট স্লাইড আছে। দেখো, এটা পার্মানেন্ট স্লাইড, আগে থেকে রেডি করা, এটাকে পার্মানেন্ট স্লাইড বলে। দেখো তো স্লাইডের মধ্যে কি আছে, কি লেখা দেখো তো, কি লেখা? প্ল্যান্ট সেলস অ্যাঞ্জিওস্পার্ম, আবৃতবীজী উদ্ভিদের কোষ এখানে আছে। এটা আগে থেকে রেডি করা, এটাকে পার্মানেন্ট স্লাইড বলে। ঠিক আছে, দেখো মন আল্লাহ তাআলার কি সৃষ্টি, এতটুকু জিনিসের মধ্যে কত কিছু আছে। তবে এটাকে আমি স্লাইডের মধ্যে বসাই দিলাম, মাইক্রোস্কোপের মধ্যে বসাই দিলাম। ঠিক আছে, মাইক্রোস্কোপে বসাই দেওয়া হলো। তো মাইক্রোস্কোপে বসাই দেওয়ার পরে ব্লার হয়ে আছে কেন? এবার আমি কি করতেছি, এটাকে অবজেক্টিভটাকে ঠিক করতেছি। এখন আমরা দেখব এই জিনিসটা বেসিক্যালি কেমন দেখতে। লেটস সি। এটা পার্মানেন্ট সেল, যেটার মধ্যে রঞ্জক ব্যবহার করা হয়েছে। ওকে, ওয়েট, এই এর মধ্যে রঞ্জক ব্যবহার করা হয়েছে এবং এখানে আমি ক্লিয়ার দেখতে পারতেছি কোষগুলা, এবং সেগুলো হচ্ছে নিউক্লিয়াস। আমি আরেকটু জুম করি। এই দেখো লাল লাল যে অংশগুলা, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। লাল লাল অংশগুলাই নিউক্লিয়াস, ডট 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 ঘন যে জায়গাগুলো। মাঝখানে কোষ প্রাচীর, মাঝখানে কোষ প্রাচীর। সুন্দর না সৃষ্টি? সুবহানাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। যেহেতু তোমাদের ফিজিক্স ক্লাস আছে, আমি আমার ক্লাসটাকে দীর্ঘায়িত করবো না। এই ক্লাস ছেড়ে এখন যাবে তারাই ইঞ্জিনিয়ার। হ্যাঁ, না, যেহেতু ফিজিক্স ক্লাস আছে আমার শেষ করতে হবে। তোমাদের এখন থেকে রবি মঙ্গল মানে তোমাদের যে ডেট আছে, ক্লাস রাত 8টাতেই হবে। তোমাদের ক্লাস রাত 8টাতেই হবে, রাত 8টাতেই হবে। বলছিলাম যে ফিজিক্স আর বায়োলজি ক্লাসটা একটার সাথে একটা টাইম মিলাই করা হবে। তো বায়োলজি ক্লাস যেহেতু এখন থেকে সব রাত 10টায়, বায়োলজি সবার থেকে রাত 10টায়, যেহেতু ফিজিক্স ক্লাস এই জন্য রাত, এই জন্য আমাদের সরি ফিজিক্স ক্লাস এখন থেকে যেহেতু রাত 10টায়, সো বায়োলজি ক্লাস রাত 8টাতেই হবে। কোনো দিন ঠিকঠাক মানে উল্টাপাল্টা করা লাগবে না। এখন থেকে ফিক্সড ডেটে বায়োলজি ক্লাস কি বারে বলো? এখন থেকে ফিক্সড ডেটে বায়োলজি ক্লাস কি বারে, মানে কয়টার সময়? কয়টার সময়? রাত 8টার সময়। সবাই কমেন্টে দেখো কয়টার সময়? রাত 8টার সময়। আমরা আবার পরশুদিন আসতেছি, তোমাদের আরো দারুণ কিছু দেখাবো। আজকে আমরা পড়ছি কিন্তু অল্প, অনেক অল্প পড়ছি। এত অল্প পড়লে চলবে না, আমার ক্লাস কিন্তু অনেক লম্বা হয়। আচ্ছা, এইভাবে ক্লাস করাইলে আমি যদি তোমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টাও পড়াই, তোমাদের কি খারাপ লাগবে? এইভাবে পড়াইলে আশা করি লাগবে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াইলে আশা করি খারাপ লাগবে না। ঠিক আছে, আমার ক্লাসগুলো এইভাবেই হবে। যখন যেখানে দরকার, যখন শুধু শুধু হাতে লেখা লাগবে, তখন হাতেই লিখেই পড়াবো, এগুলো দেখাবো। তবে হ্যাঁ, কেউ এটা আশা করো না যে সব আমি আগে থেকে বলে দিচ্ছি, সব ক্লাসে যে আমি এগুলো দেখাবো এটা সত্য না। আমি তোমাদের অনেক কিছুই দেখাবো যেটা যেখানে প্রয়োজন পড়বে, যখন যেখানে প্রয়োজন পড়বে সেই অনুযায়ী। বেশি ক্লাস হাতে লিখেই হবে, কারণ আমাদের তো A+ পাইতে হবে, তাই না? A+ তো পাইতে হবে। তো আমার আজকের পড়া বেসিক্যালি এইটুকুই, অল্প একটু, প্রথম ক্লাস যেহেতু, এজন্য বেশি কিছু পড়াইলাম না। আর আজকের ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিব, ফেসবুকেও দিয়ে দিব, প্রথম ক্লাস যেহেতু দিয়ে দিব। নর্মালি আমি প্রতি সাইকেলের প্রথম 2টা ক্লাস আমি ফেসবুকে দিয়ে দিই, ঠিক আছে, আর ইউটিউবে দিয়ে দিই। তো আশা করি তোমাদের ভালো লাগছে। দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই বায়োমিশন গ্রুপে পোস্ট দিয়ে জানাই দিও, তোমাদের পোস্ট অ্যাপ্রুভ করা হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।